আমার পাড়ায় এক বৃদ্ধ দম্পতি থাকে, যাদের আমি কাকু ও কাকিমা বলেই সম্বোধন করি, বাস করেন। তাহাদের একমাত্র পুত্র সন্তান কর্মসূত্রে দূর দেশে বাস করে এবং বছরে একবার মা বাবার সাথে দেখা করতে বাড়ি আসে। বেশ কয়েক মাস আগে কাকু অসুস্থ বোধ করার সময় কাকিমা আমায় তাহার রক্তচাপ পরীক্ষা করার অনুরোধ করলেন। আমি আমার যন্ত্র দুটি নিয়ে তখনই তাদের বাড়িতে গেলাম। ওই সময় বাড়িতে কাকু ও কাকিমা ছাড়া তাদের বাড়িতে রান্নার কাজে নিযুক্ত এক যুবতী বউ উপস্থিত ছিল। বাড়ির কর্তার অসুস্থতা এবং তাহার রক্তচাপ পরীক্ষা হবে জেনে ওই মেয়েটিও কাজ বন্ধ রেখে কাকুর ঘরেই দাঁড়িয়েছিল। আমি ওই মেয়েটিকে প্রথম দেখে চমকে উঠেছিলাম। মেয়েটি যথেষ্ট লম্বা, ফর্সা এবং শরীরের কোনো অংশে একটুও বাড়তি মেদ নেই। মেয়েটি যথেষ্টই সুন্দরী, যেটা ওদের সমাজে সহজে দেখাই যায় না। মেয়েটি সালোয়ার কুর্তা পরিহিতা আর একটা নেটের ওড়না জড়ানো, যার ভেতর দিয়ে অনেক কিছুর উপস্থিতি জানান দিচ্ছিল। সব মিলিয়ে মেয়েটির নিজস্ব একটি আকর্ষণ ছিল এবং সে যেন ঘরটিকে আলো করে রেখেছিল। কাকিমা ভাবছিল আমি বোধহয় মেয়েটির সৌন্দর্য ও নবযৌবন দেখে তাকে তাদেরই কোনো নিকট আত্মীয় মনে করেছি। তাই তিনি মেয়েটির সাথে আমার আলাপ করিয়ে দেবার জন্য বললেন, এ রূপশ্রী আমাদের বাড়িতে রান্নার কাজে নিযুক্ত। রূপশ্রী খুব ভালো মেয়ে, ওর ৮ বছরের একটি ছেলে আছে। রূপশ্রী আমায় ২ হাত তুলে নমস্কার জানিয়ে মিষ্টি সুরে বলল, দাদা ভালো আছেন তো? আমিও তার অভিবাদনের জবাব দিয়ে বললাম, হ্যাঁ গো, ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি ভেবেছিলাম রূপশ্রীর বয়স মেরে কেটে ২০ থেকে ২২ বছর হবে এবং হয়তো ১ বা ২ বছর আগে তার বিয়ে হয়ে থাকবে। কিন্তু যখন সে ৮ বছরের সন্তানের জননী, তার অর্থ অন্তত ১০ বছর আগে তার বিয়ে হয়ে থাকবে এবং বর্তমানে তার অন্তত ৩০ বছর বয়স হবে। অথচ এখনও রূপশ্রীকে দেখে ২০ বছরের নবযৌবনের মতোই রেখেছে। সারা দিন ধরে ঘরের কাজ এবং বাচ্চা সামলানোর সাথে বাড়ি বাড়ি রান্নার কাজের পরিশ্রমের মাধ্যমে সে নিজেকে কি সুন্দরভাবে ধরে রাখতে পেরেছে। কাকুর রক্তচাপ পরীক্ষা করার সময় আমার দৃষ্টি যন্ত্রের দিকে থাকলেও মনটা কিন্তু রূপশ্রীর মিষ্টি মুখেই আটকে ছিল। যাই হোক, পরীক্ষা করে কাকুর রক্তচাপ মোটামুটি স্বাভাবিকই দেখলাম এবং কাকিমাকে সে কথা জানিয়ে দিলাম। আমি সবেমাত্র রক্তচাপ মাপার যন্ত্রটি তুলে রাখতে যাচ্ছি, তখনই আমার কানে রূপশ্রীর কথা আসলো। রূপশ্রী আমায় বলল, দাদা আপনাকে একটা অনুরোধ করব, আপনি কি আমার রক্তচাপ একটু পরীক্ষা করে দেখবেন? আমার রক্তচাপ প্রায়শই ওঠানামা করে, তাই ডাক্তারবাবু আমায় অন্তত একদিন অন্তর পরীক্ষা করিয়ে নেবার পরামর্শ দিয়েছেন, কিন্তু আমার পক্ষে কাজের চাপে সেটা সম্ভব হচ্ছে না। রক্তচাপ পরীক্ষা করার সুবাদে রূপশ্রীকে স্পর্শ করার সুযোগ পাব ভেবেই আমার মনে অদ্ভুত আনন্দ হচ্ছিল। আমি রূপশ্রীকে বললাম, হ্যাঁ কেন করব না, এসো তুমি আমার পাশে বসো, আমি এখনই দেখে নিচ্ছি। রূপশ্রী আমার পাশে বসে ফিস ফিস করে বলল, কি দেখবেন, আমার আর কি দেখতে চান? রূপশ্রীর কথা শুনে আমি চমকে উঠলাম। ততক্ষণে কাকু ও কাকিমা দুজনেই পাশের ঘরে চলে গেছেন। আমি রূপশ্রীর দিকে তাকালাম, তার চোখে আমার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ দেখতে পেলাম। রূপশ্রী আমার সামনে তার একটা হাত এগিয়ে দিল এবং আমায় তার কুর্তার হাতা গুটিয়ে দিতে অনুরোধ করল। রূপশ্রী বিশেষভাবে বেঁকে বসল, যার ফলে হাতা গোটানোর বা বাঁ হাতে রক্তচাপ মাপার যন্ত্রের বন্ধন পরানোর সময় আমার হাতে বেশ কয়েকবার স্পর্শ করল। আমি আবার রূপশ্রীর মুখের দিকে তাকালাম। মুখে সেই দুষ্টুমি মাখানো মুচকি হাসি এবং চোখে আকর্ষণ এবং সমর্পণের ভাব। সে আবার মুচকি হাসি দিয়ে আমায় ফিসফিস করে জিজ্ঞেস করল, হাত দিতে কেমন লাগলো, ভালো লেগেছে, জিনিসটা পছন্দ হয়েছে? আমিও মুচকি হেসে বললাম, খুব ভালো লেগেছে, এটা খুবই সুন্দর। এই বলে আমি স্টেথোস্কোপটা কানে লাগিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম। রূপশ্রী আবার ফিসফিস করে বলল, মনে হয় এভাবেই প্রতিদিনই আপনাকে আমার রক্তচাপ পরীক্ষা করে দিতে হবে। আমি সাথে সাথেই বললাম, হ্যাঁ তাতে আমি ১০০ বার রাজি, তবে এখানে নয়, তুমি প্রতিদিন এই সময় আমার বাড়িতে চলে এসো, আমি তোমার রক্তচাপ দেখে দেব। আমি প্রতিদিন ওই সময়ই রূপশ্রীকে আসতে বলেছিলাম, কারণ ওই সময় আমার স্ত্রী শিক্ষকতা করার জন্য বাড়িতে থাকে না এবং আমি একলাই থাকি। আমি রূপশ্রীর রক্তচাপ পরীক্ষা করে দেখলাম মোটামুটি ঠিকই ছিল।
রূপশ্রীকে সে কথা জানিয়ে দিতে সে মুচকি হাসির সাথে আসছি, আগামীকাল আপনারই বাড়িতে আবার দেখা হবে বলে রান্নার কাজ করতে চলে গেল। পরের দিন রূপশ্রী ঠিক সময়ে আমার বাড়িতে আসলো। আমি বাড়িতে একাই ছিলাম, তাই সাথে সাথেই তাকে আমার ঘরে ঢুকিয়ে নিয়ে সদর দরজা বন্ধ করে দিলাম। সেদিন রূপশ্রীকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। খোলা ঘন কালো চুল, চোখের কোলে খুবই সরু কাজলের লাইন, পরনে ছিল লেগিংস আর কুর্তি আর একটা ওড়না। তার ফর্সা হাত ও পায়ের আঙুলের নখগুলি সুন্দরভাবে ট্রিম করা এবং খয়েরি নেলপালিশ লাগানো। আমি রক্তচাপ মাপার যন্ত্রটি খুলে ওর হাতে বাঁধছিলাম আর পরীক্ষা করছিলাম। রূপশ্রী মুচকি হেসে বলল, দাদা, ওইভাবে চাপ দিলে তো আমার রক্তচাপ আরও বেড়ে যাবে। আমিও মুচকি হেসে বললাম, সমস্যা নেই, আমি ঠিক করে দিব। রূপশ্রী আমার কথার জবাবে মুচকি হেসে বলল, হ্যাঁ, সেটা আমি টের পাচ্ছি। আমি দেখলাম রূপশ্রীর রক্তচাপ ঠিকই আছে, গতকালও তো রক্তচাপ ঠিকই ছিল। আমি তাকে এই কথা জানাতে সে হেসে বলল, ঠিক আছে দাদা, আমি আগামীকাল আবার এই সময় রক্তচাপ পরীক্ষা করাতে আসব। এই বলে রূপশ্রী ওই দিন চলে গেল। পরের দিন সকালে রূপশ্রী আবার আমার বাড়িতে এলো। সেদিন তার পরনে ছিল লেহেঙ্গা। আমি জীবনে এই প্রথমবার কোনো লেহেঙ্গা পরিহিতা কাজের মেয়েকে রান্নার কাজে আসতে দেখলাম। কেমন যেন মনে হলো। রূপশ্রী কিন্তু খুবই সাবলীলভাবে আমার বিছানার ওপর বসল রক্তচাপ পরীক্ষা করানোর জন্য। আমি আগের দিনের মতোই তার পরীক্ষা করলাম। রূপশ্রী হেসে বলল, দাদা, আপনি যা করছেন তাতে তো আপনারও রক্তচাপ বেড়ে যাচ্ছে। রূপশ্রীর কথায় আমার একটু লজ্জা লাগলো। রূপশ্রী আবারও ইয়ার্কি করে বলল, ছেড়ে দিন দাদা, আমি তো দেখেই ফেলেছি, তাই আর লুকাতে হবে না। না, ওই দিনও আমি রূপশ্রীর রক্তচাপে কোনো অসঙ্গতি পাইনি। আমি বললাম, আচ্ছা রূপশ্রী, তোমার পরিবার সম্পর্কে কিছু বলো। রূপশ্রী বলল, দাদা, 10 বছর হলো আমার বিয়ে হয়েছে। বিয়ের 2 বছরের মাথায় আমার ছেলে জন্মেছিল। আমার স্বামী বাহিরে অন্য শহরে কাজ করে এবং বছরে 1 বার বা 2 বার বাড়ি আসে। তখন ওই কদিন আমি স্বামীর সঙ্গ পাই। বর্তমানে আমার 30 বছর বয়স। দিনের পর দিন স্বামী ছাড়া একা থাকতে আমার খুবই কষ্ট হয়, কিন্তু আমায় মুখ বুজে সেটা সহ্য করতে হচ্ছে। দাদা, আপনার পাশে থাকলে আমার বেশ ভালো লাগে। আমার মনে হচ্ছে আপনি আমারই সমবয়সী বা হয়তো একটু বড়, তাই আমি আপনাকে আমার স্বামীর অনুপস্থিতিতে পেতে চাই। আপনাকে আমি সরাসরি প্রশ্ন করছি, আপনি কি আমার সাথে সময় কাটাবেন? আমি নির্বাক হয়ে এতক্ষণ রূপশ্রীর কথা শুনছিলাম। আমি মনে মনে ভাবলাম, তাহলে এটাই হচ্ছে মূল কারণ, আমার কাছে রক্তচাপ পরীক্ষা করার মূল কারণ। রূপশ্রী লাজুক গলায় বলল, দাদা, আপনি অমন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমি মুচকি হেসে বললাম, আজ আমার বাড়িতে স্বর্গ থেকে সোজা এক অপ্সরা নেমে এসেছে, তাকেই দেখছি। বিশ্বাস করো, তোমার মতো মেয়ে জীবনে দেখিনি। আমার মাথায় কিছু বিষয় ঘুরপাক খাচ্ছিল, যে কারণে আমি একটু স্থির হয়েছিলাম। বোধহয় রূপশ্রী আমার মনের কথা বুঝতে পেরেছিল, তাই সে আমায় বলল, দাদা, হঠাৎ ঝিমিয়ে পড়লেন কেন? কি চিন্তা করছেন? ভয় পাচ্ছেন যদি আমার কোনো সমস্যা হয়ে যায়? না দাদা, কোনো চিন্তা করবেন না। আমি গতকাল থেকেই আপনার কাছে আসার আগে ঔষধ খেয়ে নিচ্ছি, তাই আপনার টেনশন করতে হবে না। আপনি নিশ্চিন্ত মনে পর্যবেক্ষণ করো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কি বোঝাচ্ছি। ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। প্রায় 20 মিনিট ধরে রূপশ্রীকে পর্যবেক্ষণ করেছি। আমি সে কথা জানাতেই রূপশ্রী বলল, হ্যাঁ দাদা, আপনি অনেক পরিশ্রম করেছেন, আজকের মতো এ পর্যন্তই থাক। রূপশ্রী বলল, ঠিক আছে দাদা, তাহলে এবার আমি আসি, আগামীকাল আবার এই সময় আসব। পরের দিন রূপশ্রী ঠিক সময় আমার বাড়িতে এলো। আজ রূপশ্রী শাড়ি পরে এসেছে এবং এই পোশাকেও তাকে ভীষণ সুন্দর লাগছে। রূপশ্রী মুচকি হেসে বলল, দাদা, ভালো আছেন তো? রাতে ঘুমিয়েছিলেন তো, নাকি আমার কথা ভেবে জেগেই রাত কাটিয়ে দিয়েছিলেন? আমি শুধু হ্যাঁ আর হুম বলে উত্তর দিলাম। আগের দিনের মতোই আমি ওর পর্যবেক্ষণ করতে লাগলাম। বাড়িতে আমার স্ত্রী না থাকায় বেশ সুবিধা হচ্ছিল। এদিকে রূপশ্রীও সময় কাটানোর জন্য আমার মতো একজন ডাক্তার পেয়েছে, যে তার স্বামীর উপস্থিতি বুঝতে দেয় না। দিনের পর দিন এভাবেই চলতে থাকে পর্যবেক্ষণের কাজ। বন্ধুরা, ইউটিউবের গল্পগুলো শুনে মজা না পেলে আমার ওয়েবসাইটে দেয়া গল্পগুলো শুনতে পারো। সেখানে প্রতিদিন খোলামেলা গল্প আপলোড করা হয়। কমেন্টে ওয়েবসাইটের লিংক দেয়া আছে।